আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভ্রু কুচকে বলে। এর জন্য পানিশমেন্ট দেইনি। মায়রা অবাক হয়ে বলে। তাহলে আমি কি করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে। সিডিউস করার পানিশমেন্ট। মায়রা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মায়রা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মায়রার গলায় বিদ্যমান তিলটা ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ঘুরিয়ে বলে। ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে বা হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসি। এরপর নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুচকে বলে। কি বলতে চাও ফার্স্ট বলো, আমার ভার্সিটি আছে। মায়রার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীদের সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে। বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়রা বলে ওঠে। আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে। নো নিড, এসব আলতু ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়রা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তেই মায়রা উৎফুল্ল মনে বলে। জানেন, আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে। আই নো। মায়রা মন খারাপ করে বলে। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দেব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায়। ইরফান ভ্রু কুচকে বলে। তুমি কাকে খাওয়াতে চাও? এই বাড়ির সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে। আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে ছোট করে বলে। ওকে, আনিয়ে দিব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে। কিন্তু তার কি করণীয় ছিল? ফারাকে নিয়েই চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে। কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলেন। আলহামদুলিল্লাহ ভালো ফুফু, তোমার শরীর কেমন? একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম, তোরা তো যাবি না। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে। আজ তোমার বাসায় আসার সময় হলো। শুধু এগিয়ে গিয়ে তার গ্র্যান্ডমাকে পেছন থেকে জড়িয়ে বলল। আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ। এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে, বুঝতে পেরেছো? তাই তো তুমি এসেছো। শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসামভাবে প্রিপেয়ার করছিলাম। সুধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ তারেক নেওয়াজ হাসছেন। সুধর দাদি সুধর কান টেনে বলে। ওমা, তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটু হ্যান্ডসাম লাগছে না। মায়েরা কলেজ বোরখা পরে ডাইনিং এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। তুমি এভাবে আমাকে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি দিয়ে নামছে। তার কান থেকে গ্র্যান্ডমার হাত সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলে। মায়েরা, আমি হ্যান্ডসাম নই বল? মায়েরা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে। জি ভাইয়া। তো হেসে বলে। কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মায়েরা। মায়েরা বিব্রত বোধ করে। শুধু ইরফানের দিকে তাকালি দেখলো তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁতে দাঁত চেপে বলে। লাইক বাদুরের 3 নম্বর বাচ্চা। শুদ্ধ ভোতা মুখ করে তাকায়। ইরফানের কথায় শব্দ করে হেসে ওঠে সবাই। মায়েরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাস থেকে প্রবলেম তার ইচ্ছে করে দু হাতে ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করত। কথাটা ভাবতেই মুখ চেপে আরও হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে। স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ।
গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোণায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশে ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারার দিকে আর এগোয় না। অফিস রুমের দিকে পথ ধরে তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে যায়। ইরফানের পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারার দিকে তাকায়। ফারার পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটিফুল কি? ব্যবসা ছাড়া ফারাকে ভালো রাখতে পারবে না। বিরক্ত হয়। বিয়ে করে সব ফালতু ভাবনা কেন ভাবছে? সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান, তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়। ভ্রু কুচকে তাকায় শুধুর দিকে। শুধু চোখ ছোট ছোট করে তাকায়। তোকে তো আগে মামার টেনও অফিসে নিয়ে যেতে পারতো না, হঠাৎ এমন চেঞ্জ? বিয়ের কেরামতি নাকি সোনা? ইরফান বিরক্তি চোখে তাকায় শুধুর দিকে। শুধু ভাবুক ভঙ্গিতে বলে, মায়েরা গ্রামের মেয়ে, বুঝলি? আমিও গ্রামের ছেলে। তোদের শহরের ছেলে মেয়েদের মতো অত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে। বাট শি ওয়ান্টস টু বি এ মিলিনিয়ার। শুধু বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক কণ্ঠে বলে, অসম্ভব, মায়েরা এ ধরনের মেয়েই না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। অতঃপর রেগে বলে, তোর থেকে ওর সার্টিফিকেট চাইনি আমি। শুধু মজা রেখে সিরিয়াস হয়ে বলল, আরে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু মায়েরাকে দেখলেই বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। এই লিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই। ইরফান মৃদু স্বরে বলে। আই নো শি ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড গুড গার্ল। শুধু কৌতূহলী চোখে চেয়ে বলে, মায়েরা তোকে নিজে বলেছিল ও মিলিয়নার হতে চায়? ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে। নো। তাহলে জানলি কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাস করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুধু চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলি এটা? ইরফানের গম্ভীর স্বর। 2 years ago. ইরফান 2 বছর আগে কিভাবে জানে মায়েরা মিলিয়নিয়ার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার ওপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারাকে খুঁজতে দেখলো নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসের আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কল রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি, এখন ব্যাক করেছে। কিছু বলবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ইয়ানার লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্ত কণ্ঠে বলে। তুই ওর গলা ধরে বসে থাক, যা শালা বাদর। শুদ্ধ মুখটা ছোট করে বলে, দেখ, তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না। আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস সোনা? আমাকে আমার ফারহাকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে। বিশ্বাস কর, একটুও মানায় না এসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো। এরপর একটু সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট এই চাকরি করতে চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি, ভুলে গিয়েছিস? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসাবে আরেকটু ওপরের জায়গায় আমি আসি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে। ফারা মানতে পারবে না। তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, অত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, আমার বোনের লাগবে। ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না মানে না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে। তাহলে আমার বোনকে ভুলে যা। বলেই কল কেটে দেয়। শুদ্ধর চোখে মুখে বিস্ময়। ফাইজের বিহেভে তার খারাপ লাগলো। মানে ফাইজ তাকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়, কিন্তু সে তো চায় না টাকা। বিরক্ত লাগে কেন জানো? বাবার কথা মনে পড়ল। হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স 7 বছর হবে হয়তো। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরতো বিকাল করে। ঘেমে নিয়ে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা রেখে দৌড়ে বাবার কাছে আসতো। পানি এগিয়ে দিত, টেবিল ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতো। তার বাবা স্নেহের হাত বোলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল। শুদ্ধর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝেই বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে আর।
তার বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সে গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষদের দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পড়বে। সে সত্যিই পরে। তার বাবার 3টে লুঙ্গি, 3টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। 3টে লুঙ্গি, 3টে ফতুয়া শুদ্ধর আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে। মাসে 1 থেকে 2 দিন সে এটা পরে। কথাগুলো ভাবতেই চোখ জোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারেনি। গ্রামের বাড়িতেই তার বাবার কবর। তার মাকে এজন্যই এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সেই গ্রাম ছেড়ে কি করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে? ফোন পকেটে রেখে 2 হাত চোখ ডোরে স্বাভাবিক হয়ে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখল না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুঝলো ভালো লাগছে না কিছু। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোন ডেস্কের ওপর রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে 2 হাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে, গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে সুখী করতে কত টাকা লাগে ইরফান? ইরফান ভ্রু কুঁচকে বলে, লর্ডস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগেই সব কিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন, যেন সে পিছু ফিরে না বলে যেটি নিয়েছি এটার মতোই ওটাও সুন্দর। এই ভাবনা ভাবার টাইমটায় সে তার পার্সনকে নিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাট ফিলিংস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজব্যান্ডের আকাশে উড়তে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টায় হাজব্যান্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস, অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন আ লট অফ হার্ড ওয়ার্ক। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না। হ্যাঁ তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদম না। নিজেকে সামনে বলে, আমি জানি তুই এইসব ভালোবাসার সংজ্ঞা বলবি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণে নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরে অনেকগুলো জিনিস সে চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। সেই সময়টাই যেন সে এটা ভাবে, আহা আমার বরটা এত ভালো কেন, না চাইতে সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজব্যান্ডের এসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে, কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সেই স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না। সবসময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ বয়ে আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজব্যান্ড ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে সেই নারী তার হাজব্যান্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয় হয়ে যায়। এটাকেই সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই এম নট রং। ইনফ্যাক্ট আই এম ইভেন মোর রাইট দেন ইউ। একটু থেমে ইরফান আবারও বলে, ফর এক্সাম্পল, ওয়াইফ সিক হলে অনেক বড় বড় ডিজিজ দেখা দিলে এই ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তাকে হসপিটালে নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল। বাংলাদেশে সবচেয়ে ভালো হসপিটালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াট নাও? কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন, কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে। আর এর জন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইটস ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইমস মানি ইজ লাভ।
শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবারও মাথা তুলে শুদ্ধর দিকে তাকায়, কিছু একটা ভেবে বলতে শুরু করে। নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভের বেসিক পার্ট, আমিও মানি এটা। এই টপিকে ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না, তাই এই চ্যাপ্টার ক্লোজ রাখলাম। যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আস করলি, তাই এটা নিয়েই বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়, কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছেই পূরণ করতে পারবি না। দেন তোর নিজের গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্টটাই এনে দিতে পারতি। তোর বউ সস্তা জিনিস নিয়েই সুখী হবে, ওকে মেনে নিলাম, বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে, ওই জিনিসটা হাতের কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে ওই হাসিটুকু ফোটাতে তুই যখন হার্ড ওয়ার্ক করবি, সেটাও লাভের পার্ট। এসব বললাম, যার টাকা ইনকাম করার সোর্স আছে তার বসে থাকা বেমানান, বাট ইউ আর ডিফারেন্ট, কজ আই এম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে। যদি কেউ অনেক ট্রাই করার পরও টাকা ইনকামে ফেল করে, দেন সেই ওয়াইফ মানিয়ে নেবে। ইটস কল্ড লাভ, ইটস ট্রু, জাস্ট লাইক দ্যাট। হাজব্যান্ড ওয়াইফের সব ইচ্ছা পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে রাখবে। ইটস অলসো কল্ড লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে, লাইক হার্টফেল্ট ইমোশন অ্যান্ড মানি। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ পুষ্ট লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে। আমি আমার বার্ড ফ্লাওয়ারকে টাকা ও হৃদয় অনুভূতির কুইন বানিয়ে রাখতে চাই। এটুকু পর আবারও সোজা হয়ে বসে ইরফান। এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। শুধু বুঝলো কিনা চুপচাপ শুনল ইরফানের কথা, কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখা চেয়ারটি, এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বুঝে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভ্রু কুঁচকে তাকায়, চিন্তিত কণ্ঠে বলে। হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ নির্জীব গলায় বলে। তোরা সবাই বড়লোক মানুষ ভাই, তোদের হিসাব তোদের কাছে রাখ, কিন্তু আমি বিজনেস করব না। আবার আমার ফারাকেও লাগবে। কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়, ভ্রু কুঁচকে বলে। তুই বিজনেস করবি না কেন? শুধু ওভাবেই চোখ বুঝে বলে। আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে। ওকে ফাইন, করতে হবে না। শুধু একটু হাসল। ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করল। কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর গলায় বলে। তুই শুদ্ধকে কেন বলেছিস ও যেন ফারাহকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালে ভাঁজ পড়ে। সে কিছু বলার আগেই ইরফান রাগান্বিত স্বরে বলে। ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ফারাহকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি, শুদ্ধর ভাই একদম জলজন্ত বেঁচে আছে, অ্যান্ড হি উইল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে। তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে, আমি ইরফান নেওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে। তুই কোন সাহসী শুদ্ধকে বললি ফারাহাকে ভুলে যেতে? শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলরার কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে? হায় হায়, সব গেল। শুধু দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুধুর দিকে, রাগান্বিত স্বরে বলে। ডোন্ট ডিস্টার্ব মি। শুধু অসহায় কণ্ঠে বলে। ভাই রে থাম, তোর পায়ে পড়ে চুপচাপ মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না, বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ ওপাশ থেকে কিছু বলারই সুযোগ পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে। ইরফান, তুই আমাকে ভুল বুঝছিস, আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফাইজকে কথাটা শেষ করতেই দিল না, চিৎকার করে বলে। রাগ মাই ফুট, তোর সাহস কি করে হলো ওকে এইসব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করো। এ হালুয়া, এই রাগ করেছে সেটা কিছু না, অন্যের রাগকে বলেছে রাগ মাই ফুট। হায়। এসব রেখে ইরফানের পেছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। ইরফান রেগে বলে। তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুধু হঠাৎই ইরফানকে জড়িয়ে ধরো। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধ হয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভ্রু কুঁচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্তি চোখে চেয়ে আছে। শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে। পাগলের মতো হাসিস কেন, কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামায়, মুখে মিটি মিটি হাসি, লম্বা করে শ্বাস টেনে বলে। ভাই, আমি ভাবতাম তুই শুধু মায়েরার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে সামথিং।
ইরফান ভ্রু কুচকে বলে। হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছু বলল না, বসা থেকে দাঁড়িয়ে বলে। ফাইজ মন থেকে বলেনি, এটা আমি তো বুঝেছিলামই, তবুও খারাপ লাগাই তোকে বলছি, ওকে জাস্ট কথা শোনালে। স্বর দেখি ওর কাছে যায়। ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখল ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি হেসে ডাকলো, ইরফান সোনা। ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মাগো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া সোনা, কাছে গিয়ে দিচ্ছি, তবুও কাঁদিস না সোনা। ইরফান রেগে ডেস্কের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত ক্যাচ ধরে নেয়, আফসোসের সুরে বলে। মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে। যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হাওয়া ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8:20। মায়েরা মুখ ফুলিয়ে বেডের ওপর বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইলো, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা দুহাটের উপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফানকে। দুজনের চোখাচোখি হতেই মায়েরা মুখ ফিরিয়ে বাম দিকে নিল। ইরফান ভ্রু কুচকে তাকালো। মায়েরার মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান অপর পাশে গিয়ে মায়েরার সামনে দাঁড়ায়। মায়েরা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এগিয়ে এসে মায়েরাকে টেনে সোজা করে বসায়। ভ্রু কুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা অভিমানী চোখে তাকায়। ইরফান মায়েরার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলেছি আপনাকে টাকা দিয়ে দেব, তবুও কিপটামি করছেন কেন? ইরফান মায়েরার দিকে চেয়ে রইল। মায়েরাও ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটে রেডি হবে। মুহূর্তেই মায়েরার চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল। কিন্তু রেডি হবে হবে কেন? অতঃপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে। রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে। তোমার ভাই মিষ্টি খাবে না? মায়েরা ইরফানের কথায় অবাক হলো। দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুব পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে। ইয়া, ফাস্ট কর। মায়েরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটি বোরখা পরে নিল। সেম কালারের হিজাব বেঁধে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে। ডান পাশে একটুখানি বেরিয়ে আসে, যেখানে ছোট্ট ছোট্ট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছিল। মায়েরা ছোট থেকে শুধু হিজাবই পরতো, আজকেই ফার্স্ট এই ক্যাপ পরলো। ভালোই লাগছে। এরই মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মায়েরার দিকে তাকায়। চোখ সরাতে গিয়ে সরালো না, নতুনত্ব কিছু পেয়েছে বোধহয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়েরার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলতেই এমন। মায়েরা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে দাঁড় করে। মায়েরার মাথার হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে, এটা কি? মায়েরা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে। আরে কি করছেন? খুলে যাবে তো। ইরফান মায়েরার দিকে তাকালো, গম্ভীর গলায় বলে। এটার নাম কি? মায়েরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ। হিজাবের নিচে পড়ে, তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করলো, গার্লস ক্যাপ, নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিল মিষ্টির প্যাকেট বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোণায় শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে ভ্রু কুচকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলি আসছে। এত মিষ্টি কিভাবে খায়? রুমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ, আব্বু আর দিব? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি মুখে পুরে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছু খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হাফ কেজি একেবারে? শুধু চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মায়েরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রেচুলেশন মায়েরা। মায়েরা হাসতে পারল না। সে কখনো কাউকে একেবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুধু টিস্যু দিয়ে হাত মুখ মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আর হাফ কেজি খেতে পারবো, একটু রেস্ট নিচ্ছি আর কে। ইরফান উপর থেকে নেমে মায়েরার হাত ধরে বাইরে যেতে থাকে।
শুদ্ধ পেছন থেকে হেসে বলে, তোর বউ আমাকে মিষ্টি খাওয়া দেখে শখ পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মায়রার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মায়রা তার মাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মায়রা। সামনে একটি বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরামে তার আপুর কোলে বসে খাওয়ায় ব্যস্ত। মায়রা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে। তার ভাইটা আর মাকে ছাড়া তার কী যে খারাপ লাগে, এই কথাটা কাকে বোঝাবে সে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি মিষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মায়রা ডান হাতে ঝাপসা চোখ মুছে লাবিবের দিকে চেয়ে হেসে বলে, কেমন লাগে ভাইয়া? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মায়রার দিকে ঘুরে বসে 2 হাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে, অনেক মজা, আমার আপুই তুমি। মায়রা 2 হাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নিহালের আপুইও আমি। লাবিব সাথে সাথে মায়রার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ই না, তুমি শুধু আমার আপু। মায়রা মুখ টিপে হাসল। নিহাল নামের একটি ছেলে তাদের বাসায় তাকে লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারত না আগে। লাবিব কান্না জুড়ে দিত। তার কথা তার আপুয়ের কোলে শুধু সে থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়রার কোল থেকে নেমে দৌড় দেয়। মায়রা ডাকলো, সে শুনল না, দৌড় দিল। মিনিট 3 এর মাঝেই হাতে একটা খাতা এনে বেডের উপর উঠে বসে। মায়রা চেয়ে আছে। লাবিব 2 পা মেলে পায়ের উপর খাতা মেলে পেজ উল্টায়। মায়রা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙুল দিয়ে মায়রার দিকে তাকিয়ে পড়ে। আপুই দেখো, আমি আর তুমি। মায়রা একটু নিচু হয়ে দেখলো পেন্সিল দিয়ে কাঁচা হাতে 2টো মানুষ এঁকেছে, একটা মেয়ে, তার কোলে বাচ্চা। যদিও আঁকতে পারেনি, তবে মায়রা বুঝলো মুখে হাসি ফুটল। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে বলে, এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসো না, তাই আমি এঁকেছি। মায়রার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপুই এসেছি, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবো আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতা রেখে মায়রার গলা জড়িয়ে হেসে বলে, আপুই আবার আসবা, কি মজা। মায়রা দীর্ঘশ্বাস ফেলল। ডান হাতে চোখ মুছে মুখে হাসি ফোটালো। এরপর বাটি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলে, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথা ওপর নিচ করে। মায়রা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়। এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মায়রার মুখ ধরে রাখা মিষ্টি বেরিয়ে থাকা অংশ থেকে কিছু অংশ কামড়ে মুখে নিয়ে 2 হাত তালি দেয়, যেন এটাই তার কাছে বেশ মজার খেলা। সে সময় ইরফান মায়রার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। মায়রা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখ নাড়াতেই ইরফান ঝড়ের গতিতে মায়রার কাছে এসে বাঁ হাতে মায়রার গাল চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত। ডান হাতের 2 আঙ্গুল মায়রার মুখের ভেতরের দিকে মুখ থেকে মিষ্টি বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোর। মায়রা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। লাবিব পিট পিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, কুচিপ দুলাপাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মায়রা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মায়রাকে টেনে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। লাবিব চোখ ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না মায়রা ছটফটায়। ইরফানের গলায় বুকে খামচি দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মায়রাকে ছাড়লো। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেশীন। মায়রার ছোটখাটো বেডের উপর বসে বিরক্তি কণ্ঠে বলে ওঠে, এত গরম কেন এখানে? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে বসে মাথা উঁচু করে বলে, তুমি আপুকে তুমি খেয়েছি। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকু বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাতে প্রশ্ন করছে। লাবিবের কথায় মায়রা বিব্রত বোধ করে। বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনি একটা অসভ্যের দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর রং। মায়রা ইরফানের কথা শুনলই না। ধূপধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ইরফান বিড়বিড় করল। স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর এ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। আবারও বলে, তুমি আপুকে তুমি খেয়েছি কেন? ইরফান কিছুটা অবাক কণ্ঠে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করেছি, আন্ডারস্ট্যান্ড? লাবিব অবুঝ গলায় বলে, উহ কি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বউ, ও আমার বউ, বুঝেছো?
লাবিব আবারও অবুঝ গলায় বলে। বউ কি? ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, অতপর আগ্রহী গলায় বলে। বউদের আদর করতে হয়, তুমি বড় হলে বুঝবে। লাবিব ভাবনায় ব্যস্ত হয়, বিড়বিড় করে। বউদের আদর করতে হয়? এরা ঘর থেকে বাইরে বেরিয়ে তার মায়ের সামনে পড়ে। ভদ্রমহিলা কেমন মায়া মায়া চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মায়রার মা এগিয়ে এসে বলেন। মায়রা চোখ তুলে তাকায় মায়ের দিকে। জমানো অশ্রুগুলো না চাইতেও গাল বেয়ে গড়িয়ে পড়ে। মায়রার মা আর একটু এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরল। মায়রা চোখ বুঝল না, না চাইতেও মাকে নিজেও জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল। মায়রা নাক টেনে বলে। তোমার আর ভাইয়ের কথা খুব মনে পড়ে মা। ভদ্রমহিলার কষ্টে বুকটা বোধহয় ফেটে যাবে। তিনি কি বলবেন তার কাছে কথা নেই। এরই মাঝে লাবিবের বাবা ঘর থেকে বেরিয়ে তার স্ত্রী আর মায়রাকে এভাবে দেখে বোধহয় বিরক্ত হলো। মায়রার চোখে পড়ল লোকটার দিকে, সাথে সাথে তার মাকে ছেড়ে দিল। মায়রার মা দীর্ঘশ্বাস ফেলে মায়রার চোখ মুছে দিয়ে বলে। মায়রা অসহায় চোখ জোড়া লাবিবের বাবার দিকে রাখে। তার চোখে মুখে এখনো বিরক্তি। মায়রার মা ঘাড় বাঁকিয়ে নিজ স্বামীকে দেখে আবারও বলে। মায়রা তার মায়ের দিকে তাকালো মায়া ভরা চোখে। লাবিবের বাবা ঘরে চলে গিয়েছে। মায়রার খুব বলতে ইচ্ছে করলো। তাহলে আমাকে তোমায় জড়িয়ে ঘুমাতে দিতে হবে কিন্তু। মনের কথা মনেই রইল। এটা তো সম্ভব নয় লাবিবের বাবা এই বাড়ি মাথায় তুলবে। তবে তার মা তাকে থাকতে বলেছে, হয়তো লাবিবের বাবা কিছু বলবে না। এই যেমন একটু আগে বলল না, মায়ের একটু ইচ্ছে করলো না এখানে থাকতে, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো। জড়িয়ে থাকতে পারবে না তাতে কি, সকাল সকাল উঠে মায়ের মুখটা তো দেখতে পাবে। এটাই কি কম শান্তি? মাথা নেড়ে বলে। থাকবো মা। মায়রার মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মায়রার কপালে একটা চুমু খায়। মায়রার কি যে শান্তি লাগে। সবাই নিচ থেকেই মাকে জড়িয়ে ধরে। মায়রা ঘরে এসে দেখলো ইরফান ঘরের জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। লাবিব বেডের উপর বসে কিছু আঁকছে। মায়রা ইরফানের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল, কথা বলা শেষ হওয়ার আশায়। ইরফান কথা বলতে বলতেই উল্টো ঘুরে দাঁড়ালে মায়রাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মায়রার দিকে তাকিয়ে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। কি বলবে? ঢোক গিল। তাদের বাড়িতে তো এসি নেই, ফ্যানের বাতাসও কম, ছাদ নেই, দেয়াল ইটের, তবে উপরে ঠিক। ইরফানকে কিভাবে থাকতে বলবে? শুদ্ধদের বাসা গ্রামে হলেও শহরে বাসার মতো। মায়রাকে চুপ দেখে ইরফান আবারও বলে। হোয়াট হ্যাপেন্ড? মায়রা পিট পিট করে তাকায় ইরফানের দিকে, মৃদু স্বরে বলে। আজ রাত এখানে থাকতে চাই। কথাটা শোনার সাথে সাথে ইরফান বিস্ময় কণ্ঠে বলে। হোয়াট? মায়রা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। না চাইতেও গলার আওয়াজ জোরে হয়ে গিয়েছে। তার তো কাজ আছে, এখানে থাকলে কি করে হবে? মায়রা আবারও বলে। আপনি চাইলে চলে যান, আমি কালকে চলে যাব। ইরফান বেডের উপর বসা লাবিবের দিকে তাকালো। লাবিব তাদের দিকেই চেয়ে আছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার দিকে তাকিয়ে রেগে বলে। আমি চলে গেলে তুমি ফালতু এতে মিষ্টি খেতে বসে যাবে, রাইট? মায়রা অবাক হয়ে বলে। মানে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে। নাথিং। এরপর গম্ভীর গলায় বলে। ওকে, থাকছি, বাট নেক্সট ডে অনেক ভোরে রওনা হব, আন্ডারস্ট্যান্ড? মায়রা মাথা নেড়ে সম্মতি দিল, সাথে খুশিও হলো বেশ। রাত বাজে প্রায় 2টো। ইরফান বিরক্তি চোখে বেডের দিকে চেয়ে আছে। মায়রা আর লাবিব একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফানের জন্য লাবিবের অপর পাশে জায়গা রেখেছে মায়রা। ইরফান বিরক্ত, এর মধ্যে আবার এখানে এসি নেই, ফ্যানের বাতাস গায়ে লাগছে না, ঘেমে নেই একাকার। তার উপর তার বউকে আরেকজন নিয়ে আরামে ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি চোখে দুই ভাই বোনের দিকে চেয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে শাওয়ার নেওয়ার ডিসিশন নিল, কিন্তু ওয়াশরুম তো খুঁজেই পাচ্ছে না। কোথায় এটা? চরম বিরক্ত ইরফান। আগে জানলে শুদ্ধদের বাড়ির চাবি নিয়ে আসতো। শুদ্ধর না থেকে সে ফেসে গিয়েছে। ভাবনা রেখে একটা গামছা নিয়ে শরীর মুছল। এরপর মায়রার পাশে এসে দাঁড়ায়, সামান্য ঝুঁকে মায়রার থেকে লাবিবকে ছাড়িয়ে নিয়ে বেশ কসরত করি। লাবিবকে কোনায় রাখে, অপর পাশে একটা বালিশ রাখে যাতে লাবিব পড়ে না যায়। এরপর মায়রাকে মাঝে দিয়ে সে বাম কাত হয়ে মায়রাকে ঘেঁষে শুয়ে পড়ল। ডান হাতে মায়রাকে তার দিকে ঘুরিয়ে নেয়। মায়রাও ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে নেয়। ইরফান এবার বোধহয় একটু শান্তি পায়। মায়রার গলায় মুখ গুজে সূক্ষ্ম হাসি। একটু পর বাচ্চা কণ্ঠে ইরফান চোখ তুলে তাকায়। এই ঘরের জিরো লাইটের পাওয়ার তো একটু বেশি। ইরফান সামান্য মাথা উঁচু করে দেখলো লাবিব ঘুম ঘুম চোখে বসে তার দিকে চেয়ে আছে। এগিয়ে এসে বলে। তুমি আপুকে ধরছো কেন? ইরফান চোখ ছোট ছোট করে চেয়ে বলে। এটা আমার বউ, তাই আমি ধরেছি, তুমি ঘুমাও। লাবিব হাত বাড়িয়ে বলে।
এটা আমার আপুই, আমি ধরবো, তুমি ছাড়াও। ইরফান মায়রাকে শক্ত করে ধরে বলে। নো, এটা আমার বউ, আমি ধরবো। তুমি তোমার বউকে ধরে ঘুমোবে। লাবিব অবুঝ গলায় বলে। আমার বউ কোথায়? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। তুমি বড় হলে তোমাকে বউ এনে দিব, এখন আমাকে ডিস্টার্ব করো না। লাবিব মানল না, এগিয়ে এসে মায়রার কাঁধে হাত রেখে ডাকে। আপুই, আপু। ইরফান লাবিবের মুখ চেপে ধরে বলে। তুমি দেখছো না আমার বউ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করছো কেন? লাবিব ইরফানের হাত সরিয়ে বলে ওঠে। আমি আপুইকে ধরে ঘুমাবো, তুমি আপুইকে ছাড়ো। ইরফান মায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে। নো। লাবিব আরেকটু এগিয়ে এসে ইরফানের চুল টেনে ধরে দু হাতে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় লাবিবের দিকে। ডান হাতে তার চুল থেকে লাবিবের হাত ছাড়িয়ে জেগে বলে। স্টুপিড বয়, কি করছো? লাবিব রাগি রাগি ভাব নিয়ে বলে। তুমি তো পিট বয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো, কি সাংঘাতিক ছেলে। ইরফান কিছু না বলে মায়রাকে আরেকটু টেনে মায়রার গলায় মুখ গুজে রইল। লাবিবের এসব পছন্দ হলো না। তার আপুইকে তার থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেল। লাবিব আরেকটু এগিয়ে এসে মায়রার বাহুতে হাত দিয়ে ঝাঁকায় আর ডাকে। আপুই, আপুই। ইরফান মায়রার গালের সাথে তার গাল ঠেকিয়ে লাবিবের দিকে তাকালো। এরপর লাবিবের হাত ধরে বলে। তোমাকে চকোলেট দিব, বুঝেছো? এখন ঘুমাও। লাবিব কাঁদো কাঁদো মুখ করে বলে। আমি চকলেট খাবো না, আমি আপুর সাথে ঘুমাবো। ইরফান বুঝলো এটা সাংঘাতিক। বোন ভক্ত ছেলে, একে বোনের বদলে অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না। অতপর ডান হাতে মায়রার গা ঘেঁষে লাবিবকে শুইয়ে দিয়ে লাবিবের হাত মায়রার হাতের উপর ঠেকিয়ে রেখে বলে। এখন ঘুমাও। লাবিব পিট পিট করে বলে। আপুইকে দেখতে পাই না, আপুইকে এদিকে করে দাও। ইরফান এবার রেগে গেল। এই বাচ্চার চাওয়া শেষ নেই, বিরক্তি কণ্ঠে বলে। নো, ও এদিক ফিরেই থাকবে। লাবিব এবার কেঁদে দেয় শব্দ করে। ইরফান থতমত খেয়ে তাকায়। লাবিবের কান্নায় মায়রা জেগে যায়। শক্ত বাঁধন থেকে নড়াচড়া করতে চাইলে পারল না। ইরফান বা হাতে মায়রাকে চেপে ধরে ডান হাতে লাবিবকে চুপ করতে বলছে। লাবিব থামছে না। মায়রা পিট পিট করে চোখ মেলে দু হাতে ইরফানকে ঠেলে ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে। হোয়াট হ্যাপেন্ড? মায়রা ঘুম ঝরানো কণ্ঠে রেগে বলে। ছাড়ুন আমায়, দেখছেন না আমার ভাই কাঁদছে। ইরফান বিরক্ত হয়, মায়রাকে ছেড়ে দিল। মায়রা ছাড়া পেয়ে উল্টো ঘুরে লাবিবের দিকে যায়। লাবিব তার বোনকে পেয়ে খুশি হয়, কান্না থেমে যায়। মায়রা লাবিবকে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর ডান হাতে লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে। ঘুমা ভাই। লাবিব মায়রার বুকে মাথা রেখে চোখ বুঝে নেয়। কতদিন পর তার আপুইকে পেয়েছে, আর ওই লোকটা তার আপুকে দিচ্ছিল না। লাবিব একা একা বিড়বিড় করলো। খুচিপ তোলা পাই। ইরফান মায়রার পাশে উঠে বসলো। লাবিবকে চুপ হতে দেখে গম্ভীর গলায় বলে। থেমেছে কান্না, এখন ওকে ছেড়ে দাও। মায়রা ইরফানের কথা শুনে উল্টো ফিরে তাকায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে। আপনার প্রবলেম কি দেখছেন না? আমি আমার ভাইকে নিয়ে ঘুমাচ্ছি, আপনি ওকে কাঁদিয়েছেন না তাই না? অসভ্য লোক একটা, একদম আমাদের ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি। কথাটা বলে লাবিবকে জড়িয়ে চোখ বুঝল মায়রা। ইরফান চোয়াল শক্ত করে দুই ভাই বোনের দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু বলতে গিয়েও থেমে গেল। ইচ্ছে করলো দুটোকে একসাথে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলতে। বেড থেকে নেমে দাঁড়ালো। একটু পর লাবিবের দিকে চেয়ে দাঁত কিরমির করে বিড়বিড় করে। ডিসগাস্টিং শালা। এরপর আবারও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনকে দেখে। এরপর মায়রার পাশে এসে শুয়ে পড়ে। মুখটা মায়রার গালের উপর দিয়ে গিয়ে মায়রার ডান গালে দাঁত বসিয়ে দেয়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে গেল মাত্র চোখে ঘুম এসে ধরা দিয়েছিল। পিটপিট করে চোখ মেরে এদিক ফিরতে নিলেই ইরফান মায়রার গাল থেকে মুখ সরিয়ে নেয়। মায়রা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও মায়রা ছাড়ে না পেয়ে ছটফটায়। ইরফানকে ছেড়ে ইরফান মায়রাকে ছেড়ে মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার গলায় মুখ গুজে চোখ বুঝে গম্ভীর গলায় বলে। ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চিত হয়ে শুয়ে আছে। লাবিব ঘুমিয়েছে তার সাথেই লেপটে আছে। ইরফানও তাকে চিপকে আছে। মায়রা আর কাউকেই ধরল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সেও চোখ বুঝে নেয়। সকাল সকাল মায়রা আর ইরফান ঘুম থেকে উঠে রওনা হয়েছে ইরফানদের বাড়ির উদ্দেশ্যে। মায়রা থাকার আবদার করেনি, কি হবে আবদার করে? যেখানে থাকতে চাই সেই বাড়ির মালিক তাকে থাকতে দেবে। রাতে দিয়েছিল, এটাই তো অনেক। লাবিব মন খারাপ করছিল, আপুইকে আসতে দেবে না। মায়রা বলেছে কাঁদলে সে আর যাবে না। বোনের কথায় কান্না চেপে মন খারাপ করে বোনকে বিদায় দিয়েছে। মায়রাও মনির মুখে মা আর ভাইকে বিদায় দিয়েছে। খুব মন খারাপ মায়রার।
বেশ কিছুক্ষণ পর ইরফান একটা বাজারের মতো জায়গায় গাড়ি থামিয়ে মায়রার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মায়রাকে আর ডাকলো না, গাড়ি স্টার্ট দেয়। শুধু ফারাকে সাথে নিয়ে ভার্সিটি থেকে সোজা এসেছে একটি শপিং মলে। দুজনে পাশাপাশি হাত ধরে হাঁটছে। ফারা একটু পরপর শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোর হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, তাই না পাখি? ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ এক সাইডে দাঁড়িয়ে বলে, তোমার যেটা যেটা ভালো লাগে নিয়ে এসো। ফারা মাথা নেড়ে এগিয়ে যায়। তার ভীষণ সংকোচ লাগছে। এতদিন তো ফাইজের সাথে এসে যা খুশি নিয়ে নিত, কিন্তু শুদ্ধর সাথে এসে যা খুশি নিয়ে নিতে পারবে না। গতকাল যখন শুদ্ধ তার ভাইয়ের সাথে ভার্সিটির প্রাঙ্গণে কথা বলছিল ব্যবসা করবে না, ফারা সেটা শুনছেছিল। শুদ্ধের অনেক টাকা ভালো লাগে না। ফারা বুঝেছিল শুদ্ধকে। আগে ভাইয়ের সাথে এসে যেভাবে পটাপট যা খুশি নিয়ে নিত, এটা তো শুদ্ধর সাথে পারবে না। ফারা তবুও বেশ কয়েকটা জামা দেখে। অনেকগুলোর মাঝে এই জামাটাই বেশ ভালো লাগলো। বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেখলো। হঠাৎ মনে পড়লো রেঞ্জের কথা। চেক করলো, দেখলো রেঞ্জ 25,000 টাকা। ফারা কারেন্ট শক খাওয়ার মতো হাত সরিয়ে নেয়। তার ভাই অথবা বাবা থাকলে এটা নর্মাল ছিল, বাট এখন তো শুদ্ধ। ফারা শপিং মলটা ভালোভাবে দেখলো। শুধু ইচ্ছে করে এত বড় শপিং মলে এনেছে, কিন্তু কেন? এখানে কম দামের জিনিস পাওয়াই যায় না। ফারা আগেও এসেছিল এখানে। ফারা ঘুরে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে, মিনমিন করে বলে, এখানে কিছু ভালো না, আরেকদিন কিনবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুমি এসব জায়গা থেকে কিনতে এখন ভালো না বলেছো কেন ফারহা? আমার কাছে কিন্তু সব খবর আসে। ফারা কি বলবে বুঝতে পারে না। কথা ঘুরিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। শুদ্ধ কিছু বলল না। যেই জামাটা ফারা হাতে নিয়েছিল সেটা প্যাক করে দিতে বলে। এরপর জামাটা নিয়ে ফারার হাতে ধরে শপিং মল থেকে বেরিয়ে যায়। ফারা মনে মনে অনুতপ্ত হলো। তার এই জামাটায় এতবার হাত দেওয়া উচিত হয়নি। শুধু ফারার জন্য ফুচকা প্যাকেট করে নিয়েছে। এরপর ফারাকে নিয়ে ফারার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। সন্ধ্যা নেমেছে ধরণীতে। আবছা দিনের আলোয় চারপাশটা ঝাপসা দেখা যায়। শুদ্ধ ফারার দিকে নিবিড় চোখে তাকিয়ে আছে। ফারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে। শুদ্ধ গাড়ির ভেতরের লাইট অফ করে দিল। এরপর ফারার দিকে এগিয়ে গিয়ে দু হাতে ফারার মুখটা আগলে নেয়। মৃদু স্বরে বলে, তুমি এত ভালো কেন ফারহা পাখি? এত ভালো হতে হবে না। বইয়ের শখ পূরণ করতে এই শূদ্র ইয়াসার খুব ভালোই পারে, বুঝলে পাখি? তুমি ফারা কি বলবে বুঝলো না, তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগেই শুদ্ধ ফারা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা স্তব্ধ হয়। সে বুঝতেই পারেনি প্রথমবারের মতো ভালোবাসার মানুষের থেকে এমন স্পর্শ পেয়ে মেয়েটা কেমন নেতিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ফারাকে ছেড়ে আদুরের সুরে বলে, অনেক টেস্টি তো ফারহা পাখি। ফারা লজ্জায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের 3টে বোতাম খুলে ফেলে। ব্যস্ত স্বরে বলে, তুমি এখনই যাও ফারহা পাখি, নয়তো সর্বনাশ হবে তোমার। ইয়া আল্লাহ, শ্বশুরবাড়ির আশেপাশে বাসার সারালে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ফারা শুদ্ধর দিকে তাকালো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড় দেয় বাসার দিকে। শুদ্ধ ফারার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসত। শুধু ফারাকে রেখে ইরফানদের বাড়ি এসেছে। এখানে তার মা আছে, সাথে গ্রান্ডমা। নিজের বাড়ি গিয়ে কী করবে? কিন্তু ব্যাপারটা হলো এ বাড়ি এসে সে ইরফানের ঘরের সোফায় গায়ে দিয়ে বসে আছে। ডান পা মেলে পা নাড়ার সাথে ফোনে মগ্ন। একটু পরপর ইরফানের দিকে তাকায়। সে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু করছে। ইরফানই মূলত ডেকেছে শুদ্ধকে। ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগাচ্ছে। শুধু বিরক্তি কণ্ঠে বলে, তুই বলবি নাকি আমি যাব? ইরফান বিরক্তি ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কি মহান কাজ করতে হবে রে, গার্লফ্রেন্ডের মতো তোর সামনে বসিয়ে রেখে ল্যাপটপে ডুবে আসিস? কথাটা বলে শুদ্ধ একটু থামে। এরপর গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই 1 মিনিট, তুই কি কোনোভাবে মায়েরাকে আমার সাথে গুলিয়ে ফেলেছিস? বিশ্বাস করছো না? আমি তোর ভাই, নট বই। ইরফানকে এখনো তার দিকে চরম বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মিছিমিছি অসহায় মুখ বানিয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখিয়ে দেখিয়ে বলে, এই দেখ, আমি শার্ট পরেছি, প্যান্ট পরেছি। চাপদাড়িতে হাত বুলিয়ে বলে, এই তো দাঁড়িয়েও আসে। এবার চিনেছিস তো? ইরফান জেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো বেয়াদব। শুধু মিটিমিটি হেসে বলে, তুই আমাকে এখনো বউ ভাবছিস? তোর একটা চুমু খাসো না? এভাবে দূরে দূরে রাখছিস কেন? বলছি কোথায় বসবো? ইরফান দাঁতের দাঁত চেপে বলে,
আমার মাথার উপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথা দেখার চেষ্টা করে, তারপর ইরফানের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সোনা, বলছিলাম যে তোর মাথা খুব ছোট, বুঝলি? আমার পাশা ধরবে না তোর মাথার ওপর। তাহলে কিভাবে তোর মাথার ওপর বসবো? হাও? ইরফান চিৎকার করে বলে। শুদ্ধ, তুই লাথি খাবি এখন আমার পায়ের। শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোণায় বসে পড়ে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। চোরে চোরে। ইরফান রেগে হাতে ল্যাপটপ ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লিয়ে বলে ওঠে। এই থাম থাম, ওটা ল্যাপটপ। ইরফান থামল, বিরক্তির নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দেয়। শুদ্ধ মিটিমিটি হাসল, আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটি পেপার বাড়িয়ে দিলে শুদ্ধ ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটির দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, এখানে একটা সাইন করে দে। শুদ্ধ ফোন সোফার উপর রেখে পেপারটি তার হাতে নেয়। এটা শেয়ার ট্রান্সফার ডিডের একটা লাইনের চোখ পড়ল শুদ্ধ। আমি ইরফান নেওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমি আমার মাল্যকানাধীন কোম্পানি নওয়াজ গ্লোবাল ট্রেড লিমিটেডের মোট 1000 শেয়ারের 500 শেয়ার আমার ভাই শুদ্ধ ইয়াসার কাছে হস্তান্তর করছি। লেখাটা পড়ে শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলে, তোর মাথা আছে না গেছে? ইরফান ভ্রু কুচকে বলে, আছে, সাইন করে দে। শুদ্ধ ছ্যাত করে ওঠার মতো করে বলে, হাই, আরে পাগলা, কুত্তায় কামড়েছে যে আমি এটাতে সাইন করব? ধর এটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। সাইন করে দে। শুদ্ধ মাথা চুলকে বলে, এসব কি পাগলামি শুরু করলে? আমি বিজনেস করব রে। তুই আর ফাইস, তোরা দুইজন একটু নিঃশ্বাস নে। ইরফান গম্ভীর গলায় বলে। ইয়োর উইশ, বাট এখন এটাতে সাইন করে দে। তো সাথে সাথে বলে ওঠে। অসম্ভব। ইরফান রেগে বলে, চুপচাপ সাইন করে দে, নয়তো থাপ্পড় খাবি। শুধু কিছু বলতে গিয়ে ও থেমে যায়। মায়েরার হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, আয়রা, তোমার বর আমি বড়লোক বানাতে চাই। আমি এত টাকা কি করব বলো তো? তাই ভাবছি চলো আমি আর তুমি ডেটে গিয়ে টাকাগুলো উড়াধুরা খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর হাত থেকে পেপারটি কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসল, ঠিক জায়গায় টোপ দিয়েছে। এদিকে মায়েরা বোকা চোখে ইরফান আর শুদ্ধর দিকে চেয়ে আছে। শুধু সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগোলেই ইরফান শুদ্ধর শার্টের কলার টেনে ধরে, দাঁতের দাঁত চেপে বলে, সাইন না করে এক পাও নড়তে পারবি না। শুদ্ধর মুখ আবারও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান, আমি এটা নিতে পারবো না, প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমার নিজের কাছে নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসটাই ফোকাস করব আগের মতো। আর পাগলামি করিস না। শোনো ভাই, তুই আমার। ইরফান গম্ভীর গলায় বলে, গিফট করছি, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামনে নিল। মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যায় এই ঘাট তেরাটার জন্য। অতপর ইরফানের হাত থেকে পেপারটি নিয়ে হেসে বলে, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপারে সাইন করে দেয়। ইরফান শুদ্ধর থেকে পেপারটি নিয়ে সূক্ষ্ম হাসল। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মায়েরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানিকের মতো কাজ করলো। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, সেসব কোশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়ায় রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শার্ট প্যান্ট ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভেতর লেখা গুচিতে চোখ বোলালো। মায়রার বলা গুচি শব্দটা মনে পড়ে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখপানি চাইল। মুখাবয়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসত। মায়রা ঘুমের ঘরে বিড় করে ডেকে ওঠে, শিশুওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরে ফ্যান বন্ধ, এসি দেওয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘরে আবারও ডেকে ওঠে, শিশুওয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকল। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা আবারও ডেকে ওঠে, শিশুওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ঘুমের ঘরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে, বলো। মায়রার কপালে বিরক্তির ভাঁজ। আদো আদো স্বরে বলে, তুমি যেও না। ইরফান মায়রার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মায়রা ঘুমের ঘরে এপাশ থেকে ওপাশ ফিরে বিড় করে,
তুমি নিষ্ঠুর শিশুওয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখল, মায়রাকে তার দিকে ফেরালো, ডান হাতে গাল ধরে নাড়ালো। এই মেয়ে ঘুমে কাদা। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখপানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়, তার অফিসের পিএকে কল করে। ওপাশ থেকে কেউ বলে। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বাঁ হাতে প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে। ইরফান ধমকে ওঠে। শারাপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বারবার এক ভুল করে কেন? এক জমের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটসের মাঝে ম্যানেজ করো। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোণে রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান, মায়রার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায় মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পর পর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের ওপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝেই মায়রা পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের ওপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপ ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেক সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙতো আজ নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মায়রার দিকে, ইচ্ছে করে দু গালে দুটো থাপড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়রার মুখপানি চেয়েই দাঁতের দাঁত চেপে পড়ে। স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মায়রা একটু নড়ে চড়ে ইরফানের দু হাতের ওপরই আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, মুখ নামিয়ে মায়রার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মায়রাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়ে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ দুভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছিল? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়রার দিকে তাকালো, হতাশার শ্বাস ফেলল সমানে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করেই ইরফান দরজা খুলে তার বাবাকে দেখল। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ রেগে বলে। ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, অফকোর্স। তারেক নেওয়াজ কথা খুঁজে পেল না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে। কিন্তু তার ছেলে তো একখান তেরা, কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে। ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও তোমার বউয়ের কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে, কোনো রকমে বলে। ইরফান ভ্রু কুঁচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নেওয়াজ বাঘারা হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু এটা তার ছেলে, সেটা সে কী করে বিশ্বাস করবে? ঘরের মাঝে তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার ঘুমন্ত মুখপানি চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। এরপর হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে। 3টি ক্লাস শেষে মায়রা একটি গল্পের বই হাতে ধরে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাস আছে। মায়রার রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়রাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়রা, পড়ে যাব। মায়রা হেসে বলে, তাহলে পরে যা, তোর জামাই পঙ্খিরাজ হয়ে এসে তোকে পরে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি? তোর পক্ষীরাজ আছে। মায়রা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়রা একটু পর ভ্রু কুঁচকে বলে ওঠে, কে আমার পঙ্খিরাজ? মিলা দু হাত কোমরে রেখে বলে, আমার শিষ্যওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মায়রা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত। এই তুক্কু, ইস, এটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়রার গায়ের উপর ঢলে পড়ে। কোনো রকমে বলে, ওর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মায়রা। তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে, তাই না রে?
মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবে, তার কি দোষ। মিলা মায়রার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের উপর বসল। মায়রাও ঘাসের মাঝে লেপটে বসল। পায়ে কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মায়রা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলা মায়রার দু হাত ধরে বলে, মায়ের একটা কথা বলবো? মায়রা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন, বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসেবেই বলছি, কিছু মনে করিস না। মায়রা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়রাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মায়রা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মায়রা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দেবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপুরী, এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতন বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছুর একটা চাইলে 10টা এনে দেয়। আর তাছাড়া তোর যত্ন তো করে। তুই সে এসব গল্প করিস বসে বসে। তোর বন্যা তোকে অনেক ভালোবাসে, জানিস না তুই? মায়রা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়। মিলা বিরক্ত হলো মায়রার হেয়ারি বনায়। বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের উপর পিএইচডি করেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মায়রা পাত্তা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মায়রাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম বলছিস না কেন? মায়রা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকতো, জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর শিশুওয়ালাকে ভালোবাসিস না মাইরা? মায়রা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মায়রাকে আবারও ধাক্কা দেয়। মায়রা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মায়রাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো দুজনেই দুজনকে ভালোবাসিস, তাই না? তাহলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মাইরা, মাইরা! মায়রা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশুওয়ালাকে ভালোবাসি আমি। আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকেই ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলা। সে আমাকে বিয়ের পরে মানতে চায়নি। থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ কেন দেখায়? দুদিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? সেটা বলে মায়রা দু হাতের বোরখার হাত কনুই পর্যন্ত গুটিয়ে দু হাত দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, এই যে এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়ায়। এসবকে ভালোবাসা বলে মিলা? যদি এইসব ভালোবাসা হয় তবে দুদিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাখারা হয়ে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মায়রা উঠল না। না তো উঠল মীরা। মায়রার মাথা নিচু, মীরা দৃষ্টি মায়রার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মায়রা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা? কারণ শুনবি, তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানতো না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মায়রা বিদ্রুপের হাসি হাসে। মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পাইনি। কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ওই সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসতো।
মায়রার চোখে থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎ মাটাও খুব ভালো, ভাগ্য করে এমন সৎ মা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎ মাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তাই তার স্বামীর মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের অবস্থা, মনের অবস্থাটা কি হতো?